প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয় উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। রাতে এমবাপে হাকিমের লড়াই, কাতার বিশ্বকাপে হারের বদলার অপেক্ষায় মরক্কো, আলাদা ছক ফ্রান্সের। কোয়ার্টারের আগে ফুরফুরে মেজাজে মেসি, সুইজারল্যান্ডকে নিয়ে ছক কষছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রতি ফিফা পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনায় বিশ্ব গণমাধ্যম, প্রতিক্রিয়া জানালেন মেসি। বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি এখনো টাটকা। সেবার মরক্কো রূপকথার ইতি টেনেছিল ফ্রান্স। 4 বছর পর আবারও মুখোমুখি দুই দল। এবার অবশ্য লড়াই সেমিফাইনালের টিকিটের জন্য। একদিকে টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্নে বিভোর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে আফ্রিকান ফুটবলের ইতিহাসে আরেকটি অধ্যায় লিখতে মরিয়া মরক্কো। তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। বিশ্বকাপে আসার আগে রিয়াল মাদ্রিদে কড়া সমালোচনা, বিশ্বকাপেও বর্ণবাদের শিকার। তবুও জাতীয় দলে কিলিয়ান এমবাপ্পে অনবদ্য, দলকে তৃতীয় শিরোপা জেতাতেই অবিরাম ছুটে চলেছেন। ফ্রান্স এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 5টা ম্যাচ জিতেছে। 13 গোল করা দলটার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিজে আর ব্রাডলি বারকোলা, এই 4 জন ম্যাচ জুড়েই জায়গা দখল করে খেলেন, যা প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার বিভ্রান্ত করে। শেষ 16 প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হলেও ধৈর্য ধরে খেলেই জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। চাপের মুহূর্তেও শান্ত থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারাই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে মরক্কো দেখিয়ে দিয়েছে 2022 বিশ্বকাপের সাফল্য মোটেও কাকতালীয় ছিল না। টানা 10 ম্যাচ অপরাজিত থেকে তারা উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে হারানোর পর স্বাগতিক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে শুধু রক্ষণ নয়, আক্রমণেও তারা সমান ভয়ঙ্কর। মাঝমাঠে আজেদিন উনাহির নিয়ন্ত্রণ, ব্রাহিম দিয়াজের সৃজনশীলতা আর আশরাফ হাকিমের গতি মরক্কোর সবচেয়ে বড় শক্তি। তবে সাইবারির ইনজুরি তাদের চিন্তার কারণ। এই ম্যাচের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে এমবাপ্পে আর হাকিমের মধ্যে। পিএসজিতে একসময় দুজন সতীর্থ ছিলেন, তবে জাতীয় দলের জার্সিতে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। হাকিমি যদি এমবাপ্পের গতি থামাতে পারেন তাহলে ম্যাচটা মরক্কোর পরিকল্পনা অনুযায়ী এগুতে পারে। আবার এমবাপ্পে যদি 1-on-1 পরিস্থিতি তৈরি করতে পারেন তাহলে ফ্রান্সকে আটকানো কঠিন হবে। মাঝমাঠের লড়াইটাও খুব গুরুত্বপূর্ণ। আদ্রিয়া রাবিও আর মানু কোনে যদি উনাহি আর এল আইনাউইকে চাপে রাখতে পারেন তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে ফ্রান্সের হাতে। আবার মরক্কো যদি বল ছাড়াও নিজেদের রক্ষণভাগ শক্ত করে খেলতে পারে তাহলে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময় পর্যন্ত। কাগজে কলমে ফ্রান্স এগিয়ে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মরক্কো বারবার দেখিয়েছে বড় দলকে তারা চাপে ফেলতে জানে। তাই এই ম্যাচে ফেভারিটের তকমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে কে 90 মিনিট ধরে নিজেদের পরিকল্পনাটা সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করতে পারে। তানজিম ঐশী, স্টার প্লে। একজন বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরার, অন্যজন বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক। এক সময় একই ড্রেসিং রুম ভাগাভাগি করলেও আজ তারা দুই প্রতিপক্ষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তাই সব থেকে বড় ব্যক্তিগত লড়াই কিলিয়ান এমবাপ্পে বনাম আশরাফ হাকিমি। এই বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে যেন আগুন ঝরাচ্ছেন। এখন পর্যন্ত 7 গোল করে তিনি গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। শুধু গোলই নয়, তার স্পিড, ড্রিবলিং, হাফ স্পেসে দৌড় এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফ্রান্সের আক্রমণকে করেছে আরও ভয়ঙ্কর। বাদিক থেকে ভেতরে ঢুকে ডান পায়ে শট নেয়া, এটাই এমবাপ্পের ট্রেডমার্ক। অন্যদিকে গোল না করলেও মরক্কোর সাফল্যের অন্যতম নায়ক আশরাফ হাকিমি। অধিনায়ক হিসেবে তিনি শুধু রক্ষণ সামলাননি, ডান প্রান্ত দিয়ে আক্রমণও গড়ে তুলেছেন। নেদারল্যান্ডস এবং কানাডার মতো দলের বিপক্ষে তার রিকভারি রান, ট্যাকেল, পজিশনিং এবং ওভারল্যাপ ছিল মরক্কোর বড় শক্তি।
তাই এই ম্যাচে সবথেকে বড় প্রশ্ন, মরক্কো কিভাবে থামাবে এমবাপ্পেকে। সম্ভাব্য উত্তরও একটাই, হাকিমিকে ঘিরেই সাজানো হবে পুরো পরিকল্পনা। মরক্কো চাইবে এমবাপ্পেকে কখনোই ভেতরের দিকে কাট করতে না দিতে। হাকিমি তাকে টাচ লাইনের দিকে ঠেলে দেবেন যাতে এমবাপ্পে ডান পায়ে শট নেওয়ার সুযোগটা না পান। কিন্তু শুধু হাকিমির ওপর নির্ভর করবে না অ্যাটলাস লায়ন্সরা। ডান দিকের সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়মিত কভার দেবেন এমবাপ্পেকে। তবে এই পরিকল্পনারও ঝুঁকি আছে। হাকিমি যদি সারাক্ষণ এমবাপ্পেকে সামলাতেই ব্যস্ত থাকেন তাহলে আক্রমণে তার প্রভাব কমে যেতে পারে। তাই হাকিমির জন্য বড় চ্যালেঞ্জ এমবাপ্পেকে সামলে কখন ওভারল্যাপ করবেন আর কখন দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন ডিফেন্স লাইনে। এই সিদ্ধান্তই ম্যাচের বড় পার্থক্য করে দিতে পারে। অন্যদিকে ফ্রান্সও নিশ্চয়ই হাকিমির জন্য আলাদা প্ল্যানিং করছে। তারা জানে হাকিমির গতি মরক্কোর কাউন্টার অ্যাটাকের সবথেকে বড় অস্ত্র। তাই এমবাপ্পে ও লেফট উইঙ্গারদেরও বাড়তি দায়িত্ব নিতে হতে পারে যাতে হাকিমি সহজে সামনে উঠে আক্রমণে যোগ দিতে না পারেন। আরেকটা বিষয় এই দ্বৈরথকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এমবাপ্পে ও হাকিমি বহু বছর একই ক্লাবে একসাথে খেলেছেন। অনুশীলনে অসংখ্যবার একজন আরেকজনের মুখোমুখি হয়েছেন। এমবাপ্পে জানেন হাকিমি কখন ট্যাকেলে যান আর হাকিমিও জানেন এমবাপ্পে কোন মুহূর্তে নিজের গতিটা বাড়ান কিংবা কোন দিকে কাট করতে ভালোবাসেন। তাই এটা শুধু শক্তির লড়াই না, বুদ্ধিরও। সারা মাহবুব, স্টার প্লে। শেষ ১৬তে ইজিপ্টের বিপক্ষে ম্যাচের পর থেকেই ফিফা ও আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল বিশ্বে বইছে সমালোচনার ঝড়। তবে বাইরের কানাঘুষায় একেবারেই মন দিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা, বরং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচ ঘিরে তাদের সব মনোযোগ। যদিও এদিন বিশ্রামে ছিলেন মেসি সহ দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার। বাইরে তুমুল সমালোচনার ঝড়, তবে সেসবে থোড়াই কেয়ার। বসে বসে চিলমুডে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইজিপ্টের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের মাত্র একদিন পরেই অনুশীলনে নেমে পড়েছে আর্জেন্টিনা। তবে কানসাস সিটির ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত প্রথম ১৫ মিনিটে মাঠে অনুশীলন করতে দেখা যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে। দলের সর্বোচ্চ গোলদাতা সাইড লাইনে বসে সতীর্থদের অনুশীলন দেখেছেন। তবে অবশ্য ভয়ের কারণ নেই, আপাতত মেসির চোট নিয়ে বড় কোনো শঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। শুধু মেসি নন, ইজিপ্টের বিপক্ষে শুরু থেকে খেলা আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই এদিন অনুশীলন সেরেছে লিওনেল স্ক্যালোনির দল। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ সহ প্রথম একাদশের বেশ কয়েকজন অনুশীলনে অংশ না নিয়ে বাইরে থেকেই সেশন উপভোগ করেছেন। টানা ম্যাচের ধকল কাটাতে নকআউট পর্বে এমন রিকভারি সেশন রাখা হয়, যা বড় টুর্নামেন্টে খুব স্বাভাবিক চিত্র। মঙ্গলবার ইজিপ্টের বিপক্ষে কঠিন পরীক্ষা উতরে শেষ ৮-এ উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার তাদের সামনে ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড। রবিবার কানসাস সিটি স্টেডিয়ামে হবে দুই দলের কোয়ার্টার ফাইনালের লড়াই। যদিও ইনজুরি নেই, তবে বয়স আর শরীরের ধকল বিবেচনায় মেসি পুরোপুরি ফিট থাকলে আর্জেন্টিনার আক্রমণ ভাগ যে বরাবরই ধারালো থাকে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় শেষ ৮-এর মহারণে অধিনায়ককে কতটা প্রস্তুত অবস্থায় পায় লিওনেল স্ক্যালোনির দল। তানজিম মসিদ, স্টার প্লে। নতুন রূপকথা লিখছেন লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে সুইসদের নিরেট পাথরের মতো দুর্ভেদ্য ডিফেন্স কি পারবে এই অতিমানবের জাদুকরী বাপায়ের ধার কমিয়ে দিতে? সুইজারল্যান্ড স্টার গ্রানিট জাকার মাস্টার ক্লাস রুখতে মাঝ মাঠের সব পাসিং লেন ব্লক করে দিতে পারবে কি ডিপলরা? চিরচেনা সেই জাদুতে আলবিসেলিস্তাদের আরও একবার সেমিফাইনালের মঞ্চে নিয়ে যাবেন তো মহাতারকা লিওনেল মেসি। রহমান পেয়ারের এক্সপ্লেইনার। বয়সে একজন ফুটবলারের কাছ থেকে আপনি কি আশা করেন? বুট জোড়া তুলে রাখার প্রস্তুতি, মাঠের পাশে মেন্টর হয়ে বসে থাকা, নাকি 4 দিনে ক্লান্তি ঝেড়ে ফেলে আবারও বিশ্ব মঞ্চ কাঁপানো? লিওনেল মেসি সব সমীকরণ বুড়ো আঙুল দিয়ে উড়িয়ে দিচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন না, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেয়ার জন্য মরিয়া হয়ে প্রেসিং করছেন না, কিন্তু তিনি যখনই বলে টাচ করছেন ফুটবল বিধাতা যেন নিজের হাতে চিত্রনাট্য লিখছেন।
কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক সমাপ্তির পর 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনাকে কাঁধে নিয়ে এক অতি প্রাকৃতিক রূপকথার জন্ম দিচ্ছেন এলএম10। নিঃশর্ত ভালোবাসা লড়াইটা যখন আর্জেন্টিনার, তখন মাঠের বাকি 10 জন ফুটবলার শুধু দেশের জন্য খেলেন না, তারা খেলেন তাদের নেতার জন্য। কোয়ার্টার ফাইনালের এই রোমাঞ্চকর মঞ্চে আসার পথে পেনাল্টি মিসের মতো এক চরম বিপর্যয় গ্রাস করেছিল মেসিকে। সাধারণ কোনো ফুটবলার হলে হয়তো সেই মানসিক চাপেই ভেঙে পড়তেন, কিন্তু মেসি ম্যাচ শেষে যখন সতীর্থদের সামনে দাঁড়ালেন, তখন তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল আজন্ম কৃতজ্ঞতা। তিনি যেন ড্রেসিং রুমে সতীর্থদের কানে কানে বলে দিয়েছেন, আমি হয়তো আগের মতো 90 মিনিট টইটম্বুর তরুণদের মতো মাঠ জুড়ে দৌড়াতে পারবো না, প্রতিপক্ষের পাসিং লেন ব্লক করতে পারবো না। বয়সটা 39, 4 দিনের মাথায় শরীর শতভাগ রিকভারিও করে না, কিন্তু আমি তোমাদের এমন কিছু মুহূর্ত উপহার দেব যা ম্যাচের ভাগ্য বদলে দেবে। শুধু তোমরা আমার হয়ে একটু দৌড়ে দাও। এবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে এখন এক সুসংগঠিত নিরেট পাথরের মতো সুইজারল্যান্ড। মুরাত ইয়াকিনের এই দলটা আর যাই হোক আপনাকে ফুরফুরে মেজাজে মাঠ ছাড়তে দিবে না। শেষ 16 লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিটের রক্তক্ষয়ী যুদ্ধ এবং টাই ব্রেকারের বৈতরণী পার হয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে। ক্লান্ত ঠিকই, কিন্তু মানসিকভাবে তারা এখন ফুটছে। সুইসদের শক্তির মূল কেন্দ্রবিন্দু তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন। কাগজে কলমে তারা 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে খেললেও বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে, মুহূর্তেই তা রূপ নেয় 5 ডিফেন্ডারের এক দুর্ভেদ্য দেয়ালে অথবা ভীষণ কম্প্যাক্ট 4-5-1 সিস্টেমে। মাঝ মাঠের সব রাস্তা তারা বন্ধ করে দেয়, প্রতিপক্ষকে বাধ্য করে উইং দিয়ে খেলতে। এই সুইস ডিফেন্সের মূল কাণ্ডারি মানুয়েল অকানজি যে কোনো রক্ষণাত্মক ভুল ত্রুটি শুধরে নেয়া কিংবা ব্যাকলাইন যখন আলগা হয়ে যায় তখন পজিশন ধরে রাখায় অকানজির কাজ। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবেন গ্রানিত জাকা। সুইজারল্যান্ডের পুরো আক্রমণ ভাগ যেন এই একজন ফুটবলারের ইশারায় চলে। তিনি খেলার গতি নিয়ন্ত্রণ করেন, পাসিংয়ের দিক পরিবর্তন করেন এবং নিখুঁত পাসে প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করেন। মাঝ মাঠে জাকাকে যদি স্বাধীনভাবে খেলতে দেয়া হয় তবে আর্জেন্টিনা বিপদে পড়বে। এর সাথে যোগ হবে ডেনিস জাকারিয়ার আগ্রাসী ফুটবল এবং বাতাসে ভাসানো বলে ব্রেল এমবোলোর শারীরিক শক্তি। ফ্রিকিক কিংবা কর্নারে ফাবিয়ান রিডার বা রুবেন ভার্গাসের ভাসানো বলে অকানজি এমবোলোরা যে কোনো ডিফেন্সের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুইজারল্যান্ড যতই দুর্ভেদ্য হোক না কেন, তাদের এই রক্ষণাত্মক দেয়ালেও ফাটল রয়েছে, আর সেই ফাটলগুলো খুঁজে বের করার জন্য লিওনেল মেসির চেয়ে দক্ষ সার্জন ফুটবল ইতিহাসে আর দ্বিতীয় কেউ নেই। আর্জেন্টিনা প্রধানত 3টা জায়গায় সুইসদের ঘা দিতে পারে। রিকার্দো রদ্রিগেজের রেখে যাওয়া শূন্যস্থান। সুইস লেফট ব্যাক রিকার্দো রদ্রিগেজ যখন আক্রমণে উঠে যান তখন তার পেছনে এবং সেন্ট্রাল ডিফেন্ডার নিকো এলভেদির মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়। আর্জেন্টিনা যদি দ্রুত বলের দিক পরিবর্তন করতে পারে তবে সেই ফাঁকা জায়গাটুকু হবে মেসির অভয়ারণ্য। মেসি তার নিখুঁত থ্রু বলে সেখানে বল পাঠাবেন, আর সেই সুযোগে হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্তিনেজ সুইস ডিফেন্সের পেছনে গিয়ে মরণ কামড় বসাবেন। বক্সের বাইরের সেকেন্ড বল বা রিবাউন্ড। সুইজারল্যান্ড যখন রক্ষণ সামলায় তারা বড্ড বেশি পেনাল্টি বক্সের 6 গজ এরিয়ার ভেতর ভিড় জমায়। এর ফলে বক্সের ঠিক বাইরে একটা বড় ফাঁকা জায়গা বা সেকেন্ড বল রিকভারি করার সুযোগ তৈরি হয়। কলম্বিয়া হেরে গেলেও
এই দুর্বলতা ব্যবহার করে সুইসদের কাঁপিয়ে দিয়েছিল। আর্জেন্টিনার দূরপাল্লার শট নেয়ার মতো দুর্দান্ত সব মিডফিল্ডার রয়েছে যারা এই ফাঁকা জায়গার ফায়দা তুলতে পারেন। ক্লান্তি, কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিটের ক্লান্তি সুইস ফুটবলারদের পায়ে ভর করবেই। তার উপর ডেনিস জাকারিয়া, গ্রানিট জাকা এবং মিরো মুহেইম দলের এই 3 প্রধান স্তম্ভের মাথায় ঝুলছে একটা করে হলুদ কার্ড। আর একটা কার্ড পেলে সেমিফাইনাল মিস। এই মনস্তাত্ত্বিক চাপ তাদের 1-to-1 ট্যাকল বা আগ্রাসী ডিফেন্ডিংয়ে কিছুটা হলেও হাত পা গুটিয়ে রাখতে বাধ্য করবে। স্কালোনি বনাম ইয়াকিন ধৈর্যের পরীক্ষা। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কোনো গতিময় নান্দনিক ফুটবলের প্রদর্শনী নাও হতে পারে। লিওনেল স্কালোনি ও মুরাত ইয়াকিন একে অপরকে চেকমেট করার অপেক্ষায় থাকবেন। এই ম্যাচে আর্জেন্টিনার মূল হাতিয়ার হবে ধৈর্য। সুইসরা যখন নিচে নেমে ডিফেন্স করবে তখন তাড়াহুড়ো না করে বলের পজিশন ধরে রেখে দ্রুত পাসিংয়ে তাদের রক্ষণকে পজিশনচ্যুত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রানিট জাকার উপর কড়া নজরদারি রাখা। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্ডো পারেদেস, ম্যাক অ্যালিস্টারদের দিয়ে যদি জাকার পাসিং লেনগুলো ব্লক করে দেয়া যায় তাহলেই আর্জেন্টিনা বাজিমাত করবে। মেসির ফুটবলীয় যৌবনের তেজ হয়তো কমেছে, কিন্তু তার পায়ের ধার আর মস্তিষ্কের তীক্ষ্ণতা বেড়েছে বহুগুণ। সুইজারল্যান্ডের জমাট রক্ষণকে চূর্ণ করে আর্জেন্টিনাকে আরও একবার সেমিফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তার বাঁ পায়ের একটা জাদুকরী স্পর্শই যথেষ্ট। 39 বছরের এই অতি মানবকে শুধু উপভোগ করার সময় এখন, কারণ ইতিহাস এমন নায়ককে বারবার জন্ম দেয় না। রহমান পেয়ার, স্টার প্লে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আর্জেন্টিনাকে নিয়ে মিমের ছড়াছড়ি। তার মধ্যে সবথেকে বেশি আলোচিত টাইটানিকের আদলে করা ফিফানিক মিমটি। এছাড়াও আর্জেন্টিনাকে নিয়ে বছরের পর বছর জুড়ে চলছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। বিস্তারিত মাহমুনুর রশিদের রিপোর্টে। মিশর ম্যাচের পর জিয়ান্নি ইনফান্তিনো ও লিওনেল মেসিকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানা রকম মিম। তার মধ্যে ফিফানিক সবচেয়ে বেশি আলোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয় এক ভার্চুয়াল আদালতে, যেখানে ভিএআর কর্মকর্তা, ম্যাচ রেফারি, ফিফা সভাপতি, এমনকি লিওনেল মেসিকেও কাঠগড়ায় দাঁড় করান ক্ষুব্ধ সমর্থকরা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি এর একটি ব্যঙ্গচিত্রে দেখা যায় রেফারি বলছেন, দুঃখিত, মেসিকে তো ফাইনালে যেতেই হবে। ছবিতে বড় করে লেখা ছিল আর্জেন্টিনা অ্যাপ্রুভড। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মুখ আর্জেন্টিনার পতাকার সূর্যের জায়গায় বসানো হয়। জনপ্রিয় অ্যানিমেশন দি সিমসনের আদলে তৈরি এক মিমে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা হোমার সিমসনকে ফিফার লোগো সহ নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, আর মিশর লড়াই চালিয়ে যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায় ইনফান্তিনো কোলে করে ছোট্ট মেসিকে ধরে আছেন। পাশে বিশ্বকাপ ট্রফি, ক্যাপশন আর্জেন্টিনার আনুষ্ঠানিক দ্বাদশ খেলোয়াড়। সবচেয়ে বেশি ভাইরাল হয় ফিফানিক নামের মিম। সেখানে টাইটানিকের বিখ্যাত পোস্টার নকল করে মেসি ও ইনফান্তিনোকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়। ক্যাপশন ছিল, ম্যাচে কি ঘটেছে তার ছবিতে ব্যাখ্যা। এক্সে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় ক্ষুব্ধ সমর্থকেরা টাকা ছুঁড়ে ফেলে ম্যাচ পাতানো হয়েছে বলে ফিফার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ফিফার নতুন নিয়ম, প্রতিপক্ষকে ঘুষি মারুন বা চড় দিন। আপনি যদি আর্জেন্টিনার হন কিংবা তাদের প্রতিবেশী হন তাহলে রেফারি কোনো কার্ড দেখাবে না। শুধু তাই নয়, বছরের পর বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে ছড়িয়ে পড়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। যতবারই আর্জেন্টিনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিবারই তৈরি হয়েছে কোনো না কোনো বিতর্ক। চলুন আর্জেন্টিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরা ষড়যন্ত্র তত্ত্বগুলো দেখে নেওয়া যাক। 2026 বিশ্বকাপে আলজেরিয়া ম্যাচে লিওনেল মেসির হ্যাট্রিকের দিনে তাকে লাল কার্ড না দেয়া নিয়ে এখনো চলছে সমালোচনা। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে 13, জর্ডানের বিপক্ষে 13 ফাউল করেও কোনো হলুদ কার্ড দেখেননি আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনা। 2023 সালে লুই ভ্যান গাল বলেছিলেন, আমার মনে হয় মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর পরিকল্পনা ছিল, তবে এই দাবির পক্ষেও কখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
1978 সালে স্বাগতিক আর্জেন্টিনা পেরুকে 6-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। বছরের পর বছর ধরে অভিযোগ রয়েছে যে সেই ম্যাচে রাজনৈতিক প্রভাব বা সমঝোতা ছিল। 1990 বিশ্বকাপে ব্রাজিলের ব্রাঙ্কো দাবি করেছিলেন আর্জেন্টিনার বেঞ্চ থেকে দেওয়া পানির বোতলে কিছু মেশানো ছিল, যার পর তিনি মাথা ঘোরা অনুভব করেন। এভাবেই বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং আর্জেন্টিনাকে তৈরি হচ্ছে অনেক অনেক মিম, যা দেখে বলতেই হচ্ছে বিশ্বকাপের আমেজ একটুও কমেনি। মামুনুর রশিদ, স্টার প্লে। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত ম্যাচ রেফারিং নিয়ে এবার নীরবতা ভেঙেছেন লিওনেল মেসি। কোনো অন্যায় বরং নিখুঁত সিদ্ধান্তই নিয়েছেন ম্যাচ রেফারি, মনে করেন আর্জেন্টাইন খুদে জাদুকর। এদিকে মিশরের হেড কোচ হোসাম হাসানের দাবি, বাণিজ্যিকভাবে লাভবান হতেই মেসিকে নিয়ে এমন সিদ্ধান্ত ফিফার। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। রেফারি কিনে বিশ্বকাপে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। মেসিকে নিয়ে বিজ্ঞাপন করতেই ফিফার আপ্রাণ চেষ্টা। অন্যায়ভাবে হারিয়ে মিশরের পতাকা হাতে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর অস্কার উইনিং পারফরমেন্স। শেষ 16-এ আলবি সেলেস্তের দুর্দান্ত কামব্যাকের ম্যাচে সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ ফুটবল বিশারদদের। চলতি বিশ্বকাপে ফিফার একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে কলঙ্কিত এবারের বিশ্বকাপ। জার্মানি প্যারাগুয়ে ম্যাচের শেষ সময়ে গোল বাতিল ইরানের শেষ মুহূর্তের গোল, ইংল্যান্ডের বিপক্ষে ঘানাকে পেনাল্টি না দেয়া কিংবা লাল কার্ড খাওয়া, বালগুনের নিষেধাজ্ঞা তুলে নেয়া। তবে সব ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মোহাম্মদ সালাহকে করা ফাউল না দিয়ে আর্জেন্টিনাকে গোল উপহার। এ নিয়ে দুই ভাগে বিভক্ত পুরো বিশ্ব। কেউ বলছেন সঠিক ছিল রেফারির সিদ্ধান্ত, আবার কারো কারো অভিমত দিনের আলোতে করা হয়েছে পুকুর চুরি। তবে মিশরের হেড কোচ হোসাম হাসানের অভিযোগটা আরও বড়। মেসিকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতেই নাকি সব চেষ্টাই করছে ফিফা। মনে হচ্ছে রেফারির ওপর আর্জেন্টিনার চাপ ছিল, তিনি নিরপেক্ষ ছিলেন না। একজন রেফারি পুরো একটা জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছে। তারা হয়তো মেসিকে বিপণনের স্বার্থে বিশ্বকাপে রাখতে চায়, আর্জেন্টিনাকে জেতাতে চায়। রেফারি মিশর জাতীয় দলের প্রতি অবিচার করেছেন। চারিদিকে যখন রেফারির সিদ্ধান্ত নিয়ে এত আলোচনা, তখন চুপ থাকেননি আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি। রেফারির এমন সিদ্ধান্তে খুদে জাদুকরও দারুণ খুশি। সত্যি বলতে অসাধারণ রেফারিং হয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্তই প্রায় নিখুঁত ছিল। আপনারাই বলুন তো, কোনো সিদ্ধান্ত রেফারি ভুল নিয়েছে? প্রতিটা সিদ্ধান্ত নিয়েই আমরা খুশি। যদিও এসব আলাপে আর পরিবর্তন হবে না ম্যাচের ফলাফল। আগামী 12 জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে মেসির দল। সে ম্যাচ নিয়েই আপাতত মনোযোগী আর্জেন্টিনার স্বপ্নের ফেরিওয়ালা। রেদওয়ান শাওন, স্টার প্লে। মিশরের বিপক্ষে জয়ের আনন্দের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে শুরু হয়েছে বড় ধরনের বিতর্ক। সম্ভাব্য অর্থ পাচার ও শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন নিয়ে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। কি অভিযোগ উঠেছে, কেন এই তদন্ত এবং AF এর বিরুদ্ধে ঠিক কি কি প্রশ্ন তুলছেন তদন্তকারীরা? বিস্তারিত কেম সনি রিপোর্টে। বিতর্কিত রেফারিং দিয়ে মিশরের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে যখন উঠেছে এমন অভিযোগ, তখন দুর্নীতির তদন্তের মুখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিওনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পরে সেই প্রতিবেদন প্রকাশ করে ফক্স স্পোর্টস মেক্সিকো, যেখানে বলা হয় AF এর সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থার বিরুদ্ধে সম্ভাব্য অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন কিভাবে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়েছে এবং সেই অর্থের লেনদেনে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা। তদন্তের অন্যতম কেন্দ্রে রয়েছে ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান ট্যুর প্রড এন্টার LLC, যারা বিদেশে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক কার্যক্রম পরিচালনা করত।
লা নাসিওনের দাবি, বিভিন্ন নথি বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্রের 5টি বড় ব্যাংকের মাধ্যমে অন্তত 260 মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়েছে, কিন্তু সেই অর্থের বড় একটি অংশের ব্যয়ের কোনো স্পষ্ট হিসাব পাওয়া যায়নি। এছাড়া আরও 57 মিলিয়ন মার্কিন ডলার এমন কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে যাদের ব্যবসায়িক কার্যক্রম বা সেবার কোনো সুস্পষ্ট প্রমাণ নথিতে পাওয়া যায়নি। এমনকি কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সরকারি সামাজিক সহায়তা গ্রহণকারী ব্যক্তি বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এফবিআই আনুষ্ঠানিকভাবে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি। তদন্ত এখনো চলমান এবং অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। বিশ্বকাপ শুরুর আগেই ক্লদিও তাপিয়া নিজ দেশে নানা বিতর্কে জড়িয়ে পড়েন। পরে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও আনা হয়, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তাপিয়া। কেএম সনি, স্টার প্লে। সারা বিশ্ব যখন আর্জেন্টিনার জয়ের পর রেফারির বিরুদ্ধে প্রশ্ন তুলছে, তখন ব্রাজিলিয়ান সাবেক তারকা রিভালদো মুগ্ধ আর্জেন্টিনার খেলা দেখে। সেই সাথে মেসির খেলা দেখেও অবাক হয়েছেন 2002 বিশ্বকাপ জয়ী তারকা। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের প্রতিবেদনে। বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর পুরো বিশ্ব যখন রেফারিং নিয়ে তর্ক বিতর্কে মগ্ন, তখন ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রিভালদো মুগ্ধ আর্জেন্টিনা আর লিওনেল মেসির খেলা দেখে। মাত্র 13 মিনিটেই 3 গোল দিয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা, আর তাতেই মুগ্ধ সাবেক বার্সেলোনা তারকা। ইনস্টাগ্রামে মেসির ছবি দিয়ে রিভালদো লিখেছেন, কি অদম্য সাহস, জয়ের কি প্রবল ইচ্ছা, কি লড়াই আর প্রত্যেকের কি অসাধারণ নিষ্ঠা। বিশ্বকাপের মাঠে ভক্তরা ঠিক এটাই দেখতে চায়। 2002 বিশ্বকাপ জয়ী এই তারকা এরপর করেছেন মেসি বন্দনা। 39 বছর বয়সে আর্জেন্টাইন জাদুকর গড়ে দেন ম্যাচের পার্থক্য। চিরসবুজ মেসিকে নিয়ে রিভালদো লেখেন, কি অসাধারণ একজন খেলোয়াড়। 39 বছর বয়সে নিজের 6ষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়েও তিনি আর্জেন্টিনার জার্সির প্রতি একই আবেগ দেখিয়ে চলেছেন। উদযাপন, লড়াই, কান্না এবং আরও একবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। 2002 বিশ্বকাপ জয়ী তারকা নিজের দেশকেও ভোলেননি। তিনি লেখেন, আমি একজন ব্রাজিলিয়ান, আমি আমার দেশকে ভালোবাসি এবং আমি সবসময় আমার জাতীয় দলকেই সমর্থন করব। প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই একটি অংশ, কিন্তু আমি একটি দুর্দান্ত ম্যাচ এবং মাঠে নিজেদের সর্বস্ব দিয়ে খেলা একটি দলকে চিনতে ও প্রশংসা করতেও জানি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শেষ খবরে জিম্বাবুয়ের সংগ্রহ 2 উইকেটে 9 রান। সমতায় ফেরার ম্যাচে একাদশে মোস্তাফিজের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল। ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন কুমার দাস। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে 25 রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া 142 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 116 রানেই থেমে গিয়েছিল টাইগারদের ইনিংস। এতে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে যায় রোডেশিয়ানরা। এছাড়াও জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বাংলা 100 লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে কুমিল্লা সুপারস্টার্স। শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগং কিংসকে 5-এ হারিয়েছে তারা। সিডনির পিটার মিলার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামে চিটাগং। 100 বলের এই টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি তাদের। দ্রুত আউট হন ওপেনার মিরাজুল অপু, তবে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে দলের রানের চাকা সচল রাখেন অধিনায়ক কৌরব আক্তার। মূলত কৌরবের 4 বাউন্ডারি আর 3 ওভার বাউন্ডারিতে 42 বলে 76 রানের ইনিংসের ওপর ভর করে 142 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় চিটাগং। জবাব দিতে নেমে কুমিল্লার হয়ে স্বপ্নের শুরু 2 ওপেনার লাবিব আর ইফতির ব্যাটে। তাদের 7 রানের পার্টনারশিপ ভাঙে লাবিব 28 রানে আউট হলে। তবে অন্য প্রান্তে দাপুটে ব্যাট করতে থাকেন ইফতি। মূলত তার 30 বলে 66 রানে ভর করে জয়ের পথেই থাকে কুমিল্লা, কিন্তু শেষ 11 বলে 3 উইকেট হারায় তারা। শেষ 5 বলে সমীকরণ দাঁড়ায় 5 রানের, কিন্তু 1 বল বাকি থাকতে বাংলা 100 লিগের শিরোপা উদযাপনে মাতে কুমিল্লার ক্রিকেটাররা। ফাইনালে মাত্র 30 বলে 66 রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অফ দ্য ফাইনাল পুরস্কার জিতে নেন মেহেদী হাসান ইফতি।
বাংলাদেশের ই স্পোর্টস অঙ্গনে নতুন উন্মাদনা নিয়ে হাজির হচ্ছে পাবজি মোবাইল ও নারুতো শিপুডেন। আসছে একাধিক গেমিং ইভেন্ট ও ফ্যান ইভেন্ট, যেখানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। গেমিং ও অ্যানিমে দুই কমিউনিটির ভক্তদের এক ছাতার নিচে আনতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে দুই ঘরানার দুই জায়ান্ট। ঢাকার রাস্তায় প্রথমবারের মতো নারুতো থিমে সাজবে বাস ও রিক্সা। পুরো প্রচারণার মূল আকর্ষণ হবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আয়োজিত একটি বিশেষ কমিউনিটি ইভেন্ট। সেখানে পাবজি মোবাইলের খেলোয়াড় এবং নারুতো শিপুডেনের ভক্তরা একসঙ্গে অংশ নেবেন বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম, থিম ভিত্তিক অভিজ্ঞতা, ফটো জোন এবং কমিউনিটি অ্যাক্টিভিটিতে। বিশ্বজুড়ে জনপ্রিয় বিভিন্ন বিনোদনমূলক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সহযোগিতার ধারাবাহিকতায় পাবজি মোবাইল এবার নারুতো শিপুডেনকে ঘিরে গেমের বাইরেও বাস্তব অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নিয়েছে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লে বিশেষ 8জন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকে স্টার প্লে ওয়ার্ল্ড কাপ।